ভুল স্বীকার না করে ক্ষমা না চেয়ে আওয়ামী লীগের পক্ষে প্রত্যাবর্তন সম্ভব কিনা? সম্প্রতি ডয়েচে ভেলে প্রকাশিত সাক্ষাৎকারে মানবাধিকার বিশেষজ্ঞ আইরিন খান বলেছেন যে আওয়ামী লীগের উচিত ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিজেদের কোনো ভুল স্বীকার করার পথে হাঁটে নাই। তারা জুলাই আন্দোলন নিয়ে ষড়যন্ত্র তত্ত্বটাই বেশি করে বলতেছে। আনিস ভাই যদি একটু মন্তব্য করতে। এখন একটা রাজনৈতিক দল কিভাবে আগাবে না আগাবে সেটা তো তাদের বিষয়, তারা আসতে পারবে কি না পারবে সে বিষয়ে তো আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না, কিন্তু নাগরিক হিসাবে আমি বলবো যে বাংলাদেশ এখন যেদিকে যাচ্ছে, যেদিকে অগ্রসর হচ্ছে, সেটা একটা পক্ষ মনে করতেছে যে আমরা এমন এগিয়ে আছি, আমাদেরই রাজত্ব থাকবে, অন্যদের রাজত্ব থাকবে না। কিন্তু এই দিন তো বেশি দিন চলবে না। এটা আপনার একটা পক্ষকে যদি আমরা অবরুদ্ধ করে রাখি, একটা পক্ষের বাকস্বাধীনতা হরণ করি, একটা পক্ষকে আমরা জেলে রেখে দিই, তাহলে একদিন না একদিন এটার তো একটা বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণটা কি? সেই বিস্ফোরণটা গৃহযুদ্ধের দিকে যাওয়া। ভুল স্বীকার করার কোনো ভুলটা স্বীকার করতে হলে তো জুলাই আগস্টের এই আন্দোলনের সময়টা বা সেই সময় যে এত লোকগুলি মারা গেল, কেন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী গুলি করলো, সেই ব্যাপারটা নিয়ে কিছু বলা দরকার। আপনার কাছে কি এটা মনে হয় যে আওয়ামী লীগ কখনো এই পথটার সন্ধান করতেছে, যেটা রিকনসিলিয়েশন বলে, যেটা মঞ্জু ভাইরা 5 আগস্টে পরপর বলতে শুরু করছিল যে একটা রিকনসিলিয়েশনের জায়গা থেকে এটা করা সম্ভব কিনা? আপনার এটা মনে হয় যে আওয়ামী লীগ এটা করতে চাচ্ছে? না, আওয়ামী লীগ মনেই করতেছে যে এটা ষড়যন্ত্র হয়েছে? না, ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের যে বক্তব্য দেয় তাদের মতো তারা যদি বুঝাতে পারে যে ষড়যন্ত্র হয়েছে, সেটা যেমন কিছু কিছু ক্ষেত্রে সত্যতা পাওয়া যায়। বাংলাদেশে রিকনসিলিয়েশনটা তো সরকার, বিরোধী পক্ষ, সবার পক্ষ থেকেই জরুরি। এখন যদি তারা মনে করে যে না, জরুরি না, আমরা যেরকম একটা হিংসার চাষ করে যাচ্ছি, একজন আরেকজনের বিরুদ্ধে হিংসাই চালিয়ে যাব, তাহলে সমাজ কোথায় গেল? গুল্লি যাক, তাহলে দেশ কোথায় যেগুলো সেগুলো আমাদের দেখার কিছু নাই। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে বলে আপনি মনে করেন কিনা? সরকারের অবশ্যই ভূমিকা আছে। আওয়ামী লীগ তো একটা পার্ট না, তারও ভূমিকা আছে, সরকারেরও ভূমিকা আছে, এবং বহির্বিশ্বেরও ভূমিকা আছে। আমি তো মনে করি না যে আওয়ামী লীগ কালকে চাইলেও এমনি বাংলাদেশে তাদেরকে গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জায়গায় তো অনেকগুলো ফ্যাক্টর আছে, তাই না? আমি আপনাকে প্রশ্নটা করি যে এই 2 বছরে আমরা কাগজ কলমে একটা মার্কিন বাণিজ্য চুক্তি পেয়েছি। যারা জুলাইকে সমর্থন করছেন, দায়িত্বশীল ব্যক্তিদের, জুলাই নিজেদেরকে যারা জুলাই যোদ্ধা বলতেছেন বা জুলাইয়ের আন্দোলনের মুখ্য ভূমিকা ছিলেন, তাদের মধ্যেই দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বলছেন যে ডিপ স্টেট ক্ষমতায় রাখতে চেয়েছিল 5 বছর। কেউ বলছেন যে 5 আগস্ট পর প্রতি বিপ্লব হয়ে আমেরিকার কাছে প্রকৃত ক্ষমতা চলে গেছে। সর্বশেষে আমরা দেখেছি যে সানজিদা তুলি, যিনি আসলে গুম হওয়া ভাইয়ের সন্ধান দাবিতে আন্দোলন করেছিলেন, সেই সানজিদা ইসলাম তুলি বাংলাদেশ আওয়ামী লীগ পতনের ক্ষেত্রে জুলাই আন্দোলনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ছিলেন পিটার হাসকে রিয়েল হিরো বলছেন। এইটা আপনি কিরকম ভাবে দেখেন যে আসলে জুলাই আন্দোলন, মার্কিন যুক্তরাষ্ট্র রিয়েল হিরো? আমি মঞ্জু ভাইকেও একই প্রশ্ন করতে চাই, আগে আনিস আলমগীর ভাইকে শুনবো। আর আনিস ভাই, আপনি আপনার জন্য একটা প্রশ্ন, যে আপনি কোনো এক অনুষ্ঠানে গিয়ে আপনি এ কথা বলেছিলেন যে একজন, ইটস আলম শফি, উনি বলছেন যে আপনি বলেছিলেন যে, বা যিনি সঞ্চালক ছিলেন তার সঙ্গে সুর মিলিয়ে আপনি বলেছিলেন যে হাসিনার 17 বছরকে হার মানিয়েছে গত 2 বছর। উনি জনগণকে বলবেন কিভাবে হাসিনার আমলের গুম খুনকে হার মানালো গত 2 বছরে থাকা সরকারগুলো? আপনি দর্শকের মন্তব্যের জবাব দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি যদি না, দর্শকের মন্তব্যটা আমি সবার আগে দিয়ে দিই, কারণ 2 বছর যে ইউনূসের আমলটা খারাপ ছিল, সেটা তো ইউনূস আমল যে ভালো ছিল না, সেটা তো রিসেন্ট টিআইবি রিপোর্টে বলছে। এর থেকে দুর্নীতিগ্রস্ত সরকার বাংলাদেশে আর কখনো আসে নাই, এবং এর থেকে বাজে সরকার কিভাবে হয় যে একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগানো ছাড়া আর কোনো কাজ করে নাই, এবং দেশটাকে বিক্রি করে দিয়ে চলে গেছে। যে আলোচনা আপনি প্রথমে করছিলেন, সেটারই প্রসঙ্গ এখানে আসলে। ইলেকশনের 2 দিন আগে দেশটাকে উনি আরেক দেশের সাথে এমন একটা চুক্তি করলেন,
এত অসম একটা চুক্তি যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি, এবং এই চুক্তি সম্পর্কে অনেকে ওয়াকিবহাল ছিল না, এবং চুক্তির পরেও যখন সমালোচনা হচ্ছে তখন তারা এটাতে গা করছে না, এবং এই চুক্তি নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হয় নাই, কোথাও কোনো আলোচনা নাই, বরং এই এই দেশ বাংলাদেশ যেন ওই অধীনস্থ রাজ্য হয়ে গেছে, সেটারই আলামত আমরা দেখতে পাচ্ছি। আমেরিকান ককাস সৃষ্টি হয় বাংলাদেশে, যেটা আগে কখনো কোথাও ছিল না। আমেরিকান ককাস, আমেরিকান বড় বড় ঘনিষ্ঠ দেশ যারা আছে তারাও কোনোদিন করে নাই। আমার মনে হয় সারা ওয়ার্ল্ডে বোধহয় 4-5টা ককাস আছে কিনা জানি না, তার মধ্যে বাংলাদেশে একটা ককাস সৃষ্টি হয়ে গেল। কি প্রয়োজনটা এত তাড়াতাড়ি দেখা দিল যে আমেরিকান ককাস বাংলাদেশে লাগবে, এবং তারা কারা? সেটা নিয়ে সরকারি দলের সদস্য আছে, বিরোধী দলের সদস্য আছে, তারপর জামাত আছে, আর কি জানি যেগুলো আছে, যে আরেকটা দল এনসিপি আছে, মানে সবাইকে নিয়ে করেছে। তো বাংলাদেশ তার মানে কি, বাংলাদেশ ককাসের দায়িত্ব কি? ওই দেশের স্বার্থ রক্ষা করা। আমেরিকান স্বার্থে কোনো বিরোধিতা যখন আসে তখন সেটা যাতে কার্যকর হয়। এই ককাস সবচেয়ে বেশি সক্রিয় ছিল ইসরায়েলে, এখন বাংলাদেশে হয়েছে দ্বিতীয়টা বা সক্রিয় বলবো। বাকি যে 2-4টা দেশে আছে এগুলো ইনসিগনিফিকেন্ট। আপনি যদি গুগল করে দেখেন এগুলোর কোনো গুরুত্বপূর্ণ না। তো বাংলাদেশে কেন ককাস সৃষ্টি হওয়া জরুরি হয়ে গেল? এই ককাস সৃষ্টি হচ্ছে কাদেরকে নিয়ে? আবার এদেরকে নিয়ে যারা ইউনুসকে সমর্থন করেন, যারা ইউনুসের ইলেকশনে নির্বাচিত হয়ে এসছেন। আবার এরাই আবার কতটা বড় হিপোক্রেট যে ইসরায়েল যখন গাজা আক্রমণ করে তখন সেখানে কম্বুরাস্ত্র ফেলে এবং এই পশ্চিমা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে। আপনি জানেন এগুলা, মানে এদের প্রত্যেকটা কাজের মধ্যে হিপোক্রেসি। একদিক দিয়ে তারা আমেরিকান আদি সাম্রাজ্যবাদের কথা বলে, আবার একদিক দিয়ে আবার বলে যে আমেরিকা আমাদের বন্ধু। আনিস ভাই, এই ক্ষেত্রে যে ঢালটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে হলে আমেরিকার সাথে বন্ধুত্বটাই এখন আমাদের জন্য সবচেয়ে ভালো, এবং সেই জন্য জামাতে ইসলামীর যিনি আমির আছেন তিনিও আমেরিকাকে বন্ধুরাষ্ট্র বলেন। আপনি যেটা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আসলে কোনো প্রতিবাদ করা হয় না। আপনি দেখবেন যে ইরানের মধ্যে এরকম একটা অন্যায় যুদ্ধেরও কোনো প্রতিবাদ করা হয় না, এবং আরো এরকম বলা হয় যে আমি এটা শুনছি যে এরকম গুরুত্বপূর্ণ লোকরাও এরকম বলেন যে ঠিকই আছে, ভারতকে দেখাই দিতে হলে আমাদের এগুলিই করতে হবে। আপনি এটাতে কি বলেন যে আমরা ভারতীয় আধিপত্যবাদের এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম যেটা থেকে বাইরে হইতে হলে আমাদের আমেরিকার যদি ওইটা যদি আধিপত্যবাদ হয় এটা একটা ভৃত্যের মতো আচরণ করা ছাড়া আমাদের আর উপায় নাই? আমরা কোথায় বের হয়েছি? ইউনুস কি একটা চুক্তি বাতিল করেছে? ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হওয়ার জন্য যে যে কাজগুলো করার, সেগুলোকে আমরা বাতিল করেছি কোনোটা? আমরা কি তাদেরকে কোনো সুবিধার থেকে বঞ্চিত করেছি? বরং তারা আমাদের কতগুলো সুবিধা দিয়েছিল সেগুলো বঞ্চিত করেছে, বাতিল করেছে। তাদের দেশে ভিসা নেওয়ার জন্য লাখে লাখে দাঁড়িয়ে আছি, এবং তারা বলছে যে একদিনে অন্তত 2000 করতে পারে সর্বোচ্চ, তারা ভিসা দিতে পারে। সেখানে 4 লাখ 5 লাখ ভিসা অ্যাপ্লিকেশন জমে আছে। তো বাংলাদেশ যে কত একটা দেউলিয়া রাষ্ট্র, সে তার কথায় মানে একদিকে এক কথা বলে আর মানে করে আরেকটা কাজ। ভারতের সাথে আধিপত্য দূর করার জন্য যে সমস্ত স্টেপ নেওয়া ছিল, যে সমস্ত গোলামি চুক্তি করে গেছিল, সেগুলো বাতিল করা উচিত ছিল, এবং ভারতকে চোখে চোখ রাঙিয়ে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু কিছুই করে নাই। না করে কি করছে? কিছু জেহাদি হাউকাউ করতেছে, জেহাদি লাগিয়ে দিয়েছে, এবং যেটা ভারত যেটাতে আরো ক্ষিপ্ত হয়। কয়েকদিন আগে এক বেকুব দেখলাম যে 7 সিস্টারকে বলতেছে আপনারা জিহাদ করেন না কেন, আপনারা কেন স্বাধীন হন না? এই যে বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে এ ধরনের উস্কানি দেওয়া কিংবা বাংলাদেশে বসে ভারতের প্রীতি দেখানো আমার তো জরুরি না। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে জানতে চাই যে মঞ্জু ভাই, এখানে আনিস ভাই যে প্রশ্নটা তুললেন যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি চাই, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কোন কোন প্র্যাকটিক্যাল চুক্তি করে সেটা বজায় রাখা হয়েছিল সেই চুক্তিগুলি আমরা সামনেও দেখি নাই, সেই চুক্তিগুলি বাতিলও দেখে নাই। আপনি জানেন যে আমি ক্রমাগতভাবে এই প্রশ্ন করে যাচ্ছি যে শেখ হাসিনা গেল, ভারতীয় আধিপত্যবাদ শেষ হলো, আপনারা চুক্তিগুলি সামনে আনেন, সেগুলি বাতিল করেন, তার কোনোটাই কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখি না, এখনো দেখি না। কিন্তু মানে আগে ছিল ভারতীয় আধিপত্যবাদ, এখন এটার সাথে যুক্ত হয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ভৃত্যবাদ। এই ভৃত্যবাদ বা চাকরবাদ, এই চাকরবাদটা নিয়ে আপনি আসলে এটা কিভাবে দেখেন? যেটা অনেকে বলে থাকেন, আমিও কিছুটা কিন্তু বলি, বাণিজ্য চুক্তিটা দেখেও আমার কাছে মনে হয়েছে ককাস, আমেরিকান ককাস। আমার
বন্ধু যিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই ককাস ব্যাপারটা কি, উনি বলছে ভাই আরে এইটার এত গুরুত্ব দিও না, আমরা যারা চাটা খাইতে যাই তারা হচ্ছে ওখানে যাই তাই। আমি জানি না যে এই চাটা খাওয়ার জন্য একটা ককাস লাগে কিনা, আর এই ককাস আপনি এটা আসলে কিভাবে দেখেন, মানে কেন বাণিজ্য চুক্তি, কেন ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এইটা কি, এইটা আপনি যদি একটু বলেন। আর আমি একটু দর্শকদের কথা একটু শোনাই। দর্শক উনি মানে উনার নামটা আমি পড়তে পারলাম কিনা ঠিক মতো আমি জানি না, উনার নাম রাজু আহমেদ ভাই আহমেদ। উনি বলছেন 3টা আগাছা হাসিনার বৈধতা উৎপাদন করতেছে এখানে। থ্যাংক ইউ। আমি মঞ্জু ভাই আপনার কাছে একটু শুনতে চাই যে ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, মনিববাদ, চাকরবাদ আমরা যেভাবে বলি না কেন, সংসদ ভবনে মানে কথা নাই বার্তা নাই, 54 বছর এরকম দেখি নাই, সংসদ ভবনে 4 জুলাই অনুষ্ঠান ইয়া হবে, মানে এত আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এত এটা হইল। আমাদের রাষ্ট্র যদি, আমাদের অর্থনীতি এবং আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্রের ভিত যদি শক্তিশালী না হয়, তাহলে আমাদেরকে একবার ভারত তোষণ, একবার আমেরিকা তোষণ, একবার চায়না তোষণ, এটার মধ্যে ঘুরপাক খেতে হবে। ভাই আমি একটু বলি, আমাদের দেশে লোকেরা বলছে না আমরা ইন্ডিয়াতে চিকিৎসা না দিতে যাই, ভারতের হোটেল বন্ধ হয়ে গেছে, হসপিটাল বন্ধ হয়ে গেছে। অন্যের কি বন্ধ হয়েছে সেটা তো অন্য জিনিস। ভারত আমেরিকান লোকেরা কম দামে কাপড় পরতে পারবে না, এটা ঠিক আছে, আমেরিকার ক্ষতি হবে। আমার গার্মেন্টস গুলো কি হবে? আমরা কোথায়? ভাই আমার তো আমার গার্মেন্টস ক্ষতি হওয়ার আগে আপনি তো আমার কৃষকদের মাইরা ফেলতেছেন, আপনি তো বলতেছেন ওইখান থেকে কৃষিজ পণ্য আনতে। এটা কোন চুক্তি? আপনি চুক্তি একপাক্ষিক হয় নাকি? আপনি মঞ্জু ভাইকে এগুলো বোঝানো যাবে না। মঞ্জু ভাই এগুলি আমি বুঝতেছি না যেগুলি মঞ্জু ভাই আমাদের বুঝাইছে সারা জীবন, হঠাৎ করে আমি মুগ্ধ, উনি আপনাকে বলি মুগ্ধ, এগুলো ওনার এগুলো চোখে লাগবে না। আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আমরা কেউ কারো প্রেমে মুগ্ধ না। কারা প্রেমে মুগ্ধ ছিল, কারা প্রেমে অসম চুক্তি হলো, সেটা এরকম একটা অসম চুক্তির পক্ষে আপনি মঞ্জু ভাই বলতেছেন, আমার এটা বিশ্বাস করা কঠিন। যাই হোক আমি অন্য প্রসঙ্গে যাই, এটা আপনার ব্যাপার, আপনি অন্য প্রসঙ্গে যান। মঞ্জু ভাই আমার একবার বুঝায়, মঞ্জু ভাইয়ের সাথে যেহেতু আমার কথা হয়, মঞ্জু ভাই আপনার সাথে যেহেতু আমার কথা হয়, আপনি আমারে বুঝাই দিয়ে দেন চুক্তিটা ভালো। প্লিজ আমি একটু বলি, জি এই যে সমস্যাটা এখানেই, সমস্যাটা আমাদের এখানে। আমরা যখন কোনো আলোচনা করতে বসি, যখনই আপনার বিপক্ষে যাবেন তখন আপনি একটা ট্যাগ দিবেন, তখন আপনারটাই শুনতে হবে। না না মঞ্জু ভাই আমরা তো আপনাদের শুনলাম 15 মিনিট, আপনি তো 10 মিনিট ধরে বক্তব্য দিলেন একইটাই। না না আনিস ভাই ট্যাগের কথা বলতেছি না, আমরা 15 মিনিট আপনি যুক্তি দেন না। এই যে আনিস আলমগীর দেখেন নিজেকে এখন এই যে নিজেই ট্যাগের বিরুদ্ধে বলে নিজে একটা ট্যাগ দিয়ে দিল, এই যে কথা কাজের মিল নাই। আসল চরিত্রটা হচ্ছে এরকম। না না ঠিক আছে, আপনাকে বলি, আমি তো আপনাকে যুক্তি দিয়ে বললাম, আপনি তথ্য দিয়ে বলেন। আমি তো যুক্তি দিয়ে বলছি, আমি আপনাকে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মঞ্জু ভাই আপনি তো আনিস ভাইকে শুনি, আনিস ভাইকে সাপোর্ট করছেন। আনিস ভাই আমি বলি, আনিস ভাই আমি বলি, আনিস ভাই বলি, ধ্বংস করে দিয়েছে। আনিস ভাই আমি আপনাকে বলি, আনিস ভাই ধ্বংস করে দিয়েছে, আনিস ভাই আপনাকে বলি, সেটা আপনি সমর্থন করতেছেন। আপনি আমার প্রশ্ন জবাব দেন মঞ্জু ভাই, আমরা একটু থামি, আমরা আনিস ভাইয়ের কাছে তথ্য দেন। আনিস ভাই কোন তথ্য দরকার আপনার? এই তথ্য আজকাল আর ওই সমস্ত চাপাবাজি চলে না। না না কিন্তু আপনি চাপাবাজি বলতেছেন আনিস ভাই, চাপাবাজি আপনি বলতেছেন, কিন্তু আপনি কি আমাদের কাছে আপনি এমন কোন তথ্য দিবেন যে তথ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারতেছি যে এইটা হইলে মানে আপেল টু আপেল আমরা কোনো কম্পারিজন কি দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ধরা যাক আমাদের 1000 টাকার বাণিজ্য আছে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে 1000 টাকার বাণিজ্য তোমার সঙ্গে আমরা করব না, এর বিপক্ষে আমাদের কি করার আছে?